আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দলগুলোর প্রার্থীরা অথবা জামাতের প্রার্থীরা যে ভুলগুলো সংশোধন না করলে আগামী নির্বাচনে তারা পরাজিত হবে। এর কারণ হচ্ছে বাংলাদেশে যে জনগণ বা বাংলাদেশের সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের বাইরে আসলে চিন্তা খুব কম করে। অতএব জামাতকে আওয়ামী লীগ বিএনপির যে সমর্থক রয়েছে এই সমর্থকদেরকে তাদের দিকে টেনে আনতে হবে এবং আগামী নির্বাচনে যাতে ইসলামিক দলগুলোকে তারা ভোট দেয় সেটা নিশ্চিত করতে হবে। অনেকেই আছেন যারা এখন বলতেছেন যে আমরা ইসলামিক দলগুলোকে ভোট দেব, কিন্তু সর্বশেষ খালেদা জিয়া বা তারেক রহমান যখন বাংলাদেশে আসবে এবং এই বিএনপির সব নেতাকর্মীরা যখন নির্বাচনের লড়াই নামবে তখন পরিস্থিতিটা আপনারা ভিন্ন রকম দেখবেন। কারণ যারা আসলে নির্বাচন করেছে এবং নির্বাচনে আপ্রাণ খাটাখাটনি করেছে এবং প্রার্থীকে কিভাবে জিতাতে হয় সেরকম যেসব কাজকর্মগুলো করেছে এই লোকগুলো আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রয়েছে। কারণ জামাত যেহেতু সবগুলো আসনে তারা প্রার্থী দেয়নি এবং জোটের রাজনীতি করার কারণে তারা কিন্তু এই জায়গায় অনেকটাই দুর্বল। কারণ মানুষকে কিভাবে আসলে আকর্ষণ করতে হয়, মানুষকে বুঝিয়ে শুনিয়ে কিভাবে কেন্দ্রে নিতে হয়, কেন্দ্রে নিয়ে তাদেরকে কিভাবে ভোট দেওয়াতে হয় এবং কি কি কৌশলগুলো অবলম্বন করার প্রয়োজন, এই জিনিসগুলো আসলে ইসলামিক দলগুলোর যে নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে জামাতের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে আসলে অনেক দুর্বলতা রয়েছে। আর সেটা আমি স্বচক্ষে দেখে আপনাদেরকে বলছি। কারণ খালেদা জিয়া তারেক রহমান যখন মাঠে নামবে এবং বিএনপির নেতাকর্মীরা যখন ভোটের লড়াইয়ে নামবে তখন এখন যে পরিস্থিতিগুলো দেখতেছেন এই পরিস্থিতিটা থাকবে না। কারণ মানুষের মাইন্ড সেট আপ কীভাবে ঘুরাতে হয় এগুলো কিন্তু বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভালোভাবে জানে এবং শেষ ভালো যার সব ভালো তার। এখন যারা আসলে জামাতকে ভোট দিবে এরকম নিয়ত করে আছেন, শেষ পর্যন্ত এই লোকগুলোকে এই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই যে দলগুলোর নেতারা এরা কিন্তু মোটিফাই করে ফেলতে পারে। কারণ তারা এই লোকাল পলিটিক্সে অনেক এগিয়ে রয়েছে। আর ইসলামিক দলগুলো এই লোকাল পলিটিক্স বা মানুষকে আকর্ষণ করার, ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার যেই প্রসেসিংগুলো, কীভাবে তাদেরকে আসলে আকর্ষণ করতে হয়, কিভাবে তাদের মাইন্ড সেট আপকে পরিবর্তন করে ভোটটা আদায় করে নিতে হয়, এগুলো কিন্তু তারা ভালোভাবে প্রয়োগ করবে। অতএব এই জায়গায় ইসলামিক দলগুলোর অনেকগুলো দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলো কিভাবে কাটিয়ে উঠতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই যে ইসলামিক দলগুলোর বা জামাতের যারা সমর্থক রয়েছেন তারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি এক নম্বরে যে সমস্যাটা এই ইসলামিক দলগুলোর দেখতেছি, ইসলামিক দলগুলো থেকে যারা প্রার্থী হয় এই লোকগুলো আসলে সাংগঠনিকভাবে অনেক দক্ষ থাকে। এখন একটা সংগঠনের কর্মী তৈরি করা বা কর্মীকে বুঝিয়ে শুনিয়ে একটা দলের প্রতি আকর্ষণ করা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আম জনতাকে আসলে তার প্রতি আকর্ষণ করা, এই জিনিসটা আবার ভিন্ন বিষয়। কারণ এই যে জামাত ঠিক 70 বছর যাবৎ এই যে কর্মী তৈরি করতেছে, শুধু কর্মী তৈরি করছে, তাদের কর্মী যত ভোটারও তত। তার মানে কি? তার মানে লোকাল পলিটিক্সে মানুষকে আকর্ষণ করার মতো যে রাজনীতিটা করা দরকার এই রাজনীতি তারা বুঝে কিনা আমার সেটাও সন্দেহ রয়েছে। অবশ্যই কিছু নেতা বুঝে, কিন্তু বুঝলেও কয়জন নেতা বুঝে? এই জায়গায় জামাতকে অবশ্যই সতর্ক হতে হবে। যেমন এই যে যারা প্রার্থী হয়েছেন এই প্রার্থীদেরকে আসলে সংগঠনের যে মূল দায়িত্বগুলো রয়েছে, যারা কর্মী তৈরি করেন, সংগঠনের দক্ষ কর্মী তৈরি করেন, এই জায়গা থেকে তাদেরকে বের করে আসলে লোকাল যে পলিটিক্স তার দিকে নিয়ে যেতে হবে এবং ওই জায়গাগুলোতে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। এবং যারা প্রার্থী হয়েছেন তাদের মূল দায়িত্বটা থাকবে প্রথমে যে পুরো তার এরিয়া এবং তার যে আসনটা রয়েছে এই আসনের প্রত্যেকটা মানুষের কাছে সে পরিচিত হওয়া। এই যে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক তারা আলাদা আলাদাভাবে ভাগ করে প্রত্যেকটা ইউনিয়নে সাধারণ মানুষের কাছে তারা পৌঁছতে হবে এবং সাধারণ মানুষের কাছে সে তার নিজের চেহারাটা অন্তত পরিচিত করাতে হবে। কারণ বাংলাদেশের মানুষ পরিচিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভোট দিতে চায় না। হয়তো অনেকেই নিয়ত করে আছেন যে জামাতকে ভোট দেবেন, কিন্তু এই লোকগুলো যদি তার নেতাকে না চিনে এবং সর্বশেষ বিএনপির নেতাকর্মীরা যদি তাদেরকে আসলে মোটিভেট করার চেষ্টা করে শেষ সময়ে হয়তো তাদের মাইন্ড সেট আপ ঘুরে যেতে পারে।
তাই এই জায়গাগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে হবে জামাতের এই নেতাদেরকে বা কর্মীদেরকে। আর এই কারণে জামাতের নেতারা প্রত্যেকটা ইউনিয়নে তাদের বিচরণ করতে হবে। সাংগঠনিক কাজ আপাতত অন্য কাউকে দিয়ে সে নিজে যাতে পুরো এলাকা, পুরো থানার প্রত্যেকটা মানুষকে যাতে তার পেজটা অন্তত দেখাতে পারে, তাই ইউনিয়ন ভিত্তিক ভাগ ভাগ করে প্রতিটা সাপ্তাহিক বা মাসিক 1 থেকে 2 বার তারা ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রাম করতে হবে, এবং সেটা সাধারণ মানুষকে নিয়ে, শুধু কর্মীদেরকে নিয়ে না। দ্বিতীয় যেই কাজটা জামাতের নেতাকর্মীরা করা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনের সময় আসলে যেসব কর্মীরা আসলে নির্বাচনে ভোটের মাঠে কাজ করে এই লোকগুলোর আসলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেমন আমাকে দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার অঞ্চলে বা আমার আশেপাশে 50টা 100টা পরিবার রয়েছে। আমাকে কিন্তু এই পরিবারগুলোর কাছে আসলে আমাকে ভোট চাইতে যেতে হবে। আর নির্বাচনের সময় প্রত্যেকটা দলের নেতাকর্মীরা তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনের কাছে ভোট চাই বেশি। অতএব প্রতিবেশীদেরকে বা এলাকার মানুষ যারা তাকে চিনে এবং সেও মানুষদেরকে চিনে, তাদের কাছেই কিন্তু তারা ভোট চাইতে যায় বা তাদেরকেই আসলে নির্বাচনের কেন্দ্রে তারাই নিয়ে যেতে হয় এবং তাদের মাইন্ড সেট আপ তারাই পরিবর্তন করতে হয়। এখন এই কাজগুলো করতে হলে তাহলে সেই অঞ্চলের প্রতিপক্ষ অবশ্যই রয়েছে বা বিএনপির নেতাকর্মীরা থাকবে, সেই নেতাকর্মীরা কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং তাকে শত্রু হিসেবে উল্লেখ করবে বা বিরোধী দল হিসেবে উল্লেখ করবে। কারণ নির্বাচনের মাঠে কেউ কাউকে আসলে ছাড় দিতে চাইবে না। এখন এই যে কর্মীরা যারা ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীরা যখন মানুষের কাছে জামাতের জন্য ভোট চাইবে তখন বিএনপির প্রার্থীর কাছে সে একজন শত্রু ব্যক্তিতে পরিণত হবে। আর এই কারণে আপনারা দেখবেন সমাজে যেসব দলীয় নেতাকর্মীরা রয়েছে তারা আগে নিশ্চিত হয় যে আসলে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তখন কিন্তু তারা সেই দলের পক্ষে একটু জোরে সোরে কাজ করে এবং তারা খুব আত্মবিশ্বাস নিয়ে কাজ করে এবং পাওয়ার নিয়ে কাজ করে যে আমি নিশ্চিত যে আগামীতে এই দলটা ক্ষমতায় আসবে, অতএব আমি এই দলের পক্ষে কাজ করলে পরবর্তীতে আমার উপর কোনো রকমের সমস্যা আসবে না। যেমন আমি যদি আমার অঞ্চলে যদি জামাতের পক্ষে কাজ করি আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তখন সামাজিকভাবে আমাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে, আর সেটা আমার মাথায় অবশ্যই থাকবে। আবার আমার উপরে আক্রমণও হতে পারে নির্বাচনের পরে, বা আমার পরিবারের উপরে, বা আমার অনেকগুলো কাজকর্ম করতে গেলে আমি আসলে তখন আর তাদের কাছে সেই হেল্পগুলো পাবো না। এই জাতীয় নানা রকম কিন্তু প্রবলেম থাকে। আবার এই প্রবলেমের কারণে অনেকে তখন প্রকাশ্যে কোনো দলের কর্মী হতে চায় না। তাই জামাতের বা ইসলামিক দলগুলোর যেসব নেতাকর্মীরা রয়েছেন, এই নেতাকর্মীরা অবশ্যই একতাবদ্ধ হতে হবে এবং তারা অন্তত পাওয়ার পলিটিক্সটা অবশ্যই করতে হবে। পাওয়ার পলিটিক্স যদি না করে তাহলে তাদের যে কর্মী বাহিনী বা তাদের পক্ষে যারা কাজ করতে চাইবে তারা সাহস পাবে না। তারা মনে করবে আমি তাদের পক্ষে যদি কাজ করতে যাই, যখন আমি বিপদে পড়বো তখন আমি হেল্প পাবো না। আর ইসলামিক দলগুলো বিশেষ করে জামাতের নেতাকর্মীদের মধ্যে এই দুর্বলতাটা অবশ্যই রয়েছে, আর সেটা আমার নিজের চোখে দেখা। বেশিরভাগ অঞ্চলের জামাতের নেতাকর্মীরা যখন বিপদে পড়ে বা তার উপর যখন কোনো রকমের সমস্যা যায়, তখন সংগঠন থেকে তাকে খুব একটা হেল্প করা হয় না। তখন বলা হয় যে এটা তাদের পার্সোনাল বিষয়। ভাই, পার্সোনাল বিষয় তো তখনই আসে যখন তার উপর ক্ষোভ থাকে। যেমন আমার পরিবারের পার্সোনাল অনেকগুলো বিষয় থাকতে পারে। এখন যদি আমি জামাতের পক্ষে কাজ করি আর যদি পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসে, তখন আমার এই পার্সোনাল বিষয়গুলোকে রাজনৈতিক বিষয়ে পরিণত করবে। তাই মনে থাকবে রাজনীতিটাই, যে এই লোকটা আমার বিরোধিতা করেছিল, আমার নির্বাচন করেনি। এই জাতীয় একটা মনোভাব কিন্তু থাকবেই, আর এই হিংসাটা, এই শত্রুতা অবশ্যই তৈরি হয়ে যাবে। তাই জামাতের নেতাকর্মীদেরকে অবশ্যই পাওয়ার পলিটিক্স করতে হবে। অনেক জামাতের কর্মী রয়েছেন যারা আমাকে আসলে কমেন্ট করেন যে আপনি যেরকম মনে করেন জামাত সেরকম নয়। আমার সাথে আপনি জামাতকে বেশি চেনেন না। আপনি জামাতের রাজনীতি যদি 10 বছর করেন বা 10 বছর জামাতকে যদি চিনেন, আর অনেকে আছেন 30 থেকে 35 বছরের বয়সে যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বয়স যত, আমি জামাতের রাজনীতি ততদিন চিনি। অতএব এই জায়গাগুলোতে জামাত অবশ্যই দৃষ্টি রাখতে হবে এবং জামাত অবশ্যই পাওয়ার পলিটিক্স করতে হবে। যদি পাওয়ার পলিটিক্স না করে, জামাতের অনেক নেতাকর্মী আসলে মাঠে সঠিকভাবে কাজ করবে না।
আর এছাড়াও জামাতের যেসব কর্মী বাহিনী রয়েছে, এই কর্মী বাহিনীদেরকে আসলে এই প্রশিক্ষণটা এখন দেওয়ানো উচিত, যে কিভাবে সাধারণ মানুষকে বুঝিয়ে ভোট কেন্দ্রে নিতে হবে এবং ভোট কেন্দ্রে নিয়ে তাদেরকে ইসলামিক দলগুলোর পক্ষে ভোট দেওয়াতে হবে। সেই প্রশিক্ষণগুলো এখন দেওয়া দরকার, কারণ তারা বিগত 70 বছর যাবৎ কর্মী তৈরি করেছে, যথেষ্ট কর্মী রয়েছে, আর কর্মীর দরকার নেই। আপাতত নির্বাচন পর্যন্ত কর্মীর চিন্তা না করে ভোটের রাজনীতি যেটা করা দরকার সেটাই করা উচিত। বিভিন্ন জায়গায় জামাতকে বা ইসলামিক দলগুলোকে বিতর্কিত করার জন্য অনেকগুলো অপকর্ম অন্যরা করে তাদের উপরে চাপানোর চেষ্টা করা হবে, এবং সব জায়গায় আবেগী হলে চলবে না। আবেগের সাথে সাথে বিবেকটাকেও খাটাতে হবে, এবং কোন জিনিসটা আপনাদের বিরুদ্ধে যায় সেটাকে আসলে নিশ্চিত করতে হবে। যেমন 14 ফেব্রুয়ারি আমি একটা সংবাদ দেখেছি যে কোন ফুল দোকানদারকে কে বা কাহারা এসে বলে গিয়েছিল যে আজকের দিনে ফুল বিক্রি করা যাবে না। যখন সে দোকান খুললো, তারপর কেউ না কেউ এসে তাদের ফুলগুলোকে নষ্ট করে দিয়ে চলে গেছে, এবং সেটাকে তৌহিদি জনতার একটা ব্যানার স্থাপন করা হয়েছে। এখন আন্তর্জাতিক মিডিয়ায় এমনিতেই ইসলামিক দলগুলোকে নিয়ে অ্যালার্জি রয়েছে, এবং বাংলাদেশে অনেকগুলো গ্রুপ রয়েছে যারা ইসলামিক দলগুলোর আসলে দোষ ত্রুটিগুলো খুঁজে তাদের সমালোচনা করার একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য। তাই এই জামাতের বা ইসলামিক দলগুলোর নেতাকর্মীরা অবশ্যই সতর্ক থাকতে হবে যে তাদের বিরুদ্ধে যায় এমন কর্মগুলো কারা করছে তাদেরকে চিহ্নিত করা, এবং এইসব ঘটনা যেখানে ঘটবে এই ঘটনাগুলো নিজেরাই তদন্ত করে জাতির সামনে তাদেরকে উপস্থাপন করতে হবে। যেমন অনেক জায়গায় শোনা যাচ্ছে মাজার ভাঙা হচ্ছে, তারপর অনেকগুলো কাজ করা হচ্ছে যেগুলো তৌহিদি জনতার ব্যানারে করা হচ্ছে। এই তৌহিদি জনতাগুলো আসলে কারা তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং তাদের পরিচয়গুলো জাতির সামনে তাদেরকে স্পষ্ট করতে হবে। আর সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে জামাতের যেসব বক্তারা রয়েছেন, জনপ্রিয় বক্তারা, এই বক্তাদের আসলে বক্তব্যগুলো একটু চেঞ্জ করতে হবে। তারা দীর্ঘদিন যাবৎ মানুষকে আখিরাতমুখী এবং মৃত্যুর পর কি কি হবে এই জিনিসগুলো আসলে সবসময় নসিহত করে এসেছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা জুমার খুতবায় কিন্তু সেই নসিহতগুলো করা হচ্ছে। কিন্তু যেটা করা হচ্ছে না সেটা হচ্ছে ইসলামিক রাজনীতি কি জিনিস এবং ইসলাম কি জিনিস, ইসলামিক আইনগুলো কি জিনিস, এগুলো জাতির সামনে উপস্থাপন করা, এবং এই ইসলামিক আইনগুলো প্রয়োগ করলে জাতি কতটা উপকৃত হবে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি বক্তব্য উপস্থাপন করা। অবশ্যই এটা অন্য দলের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই। যেমন মিজানুর রহমান আজহারীকে নিয়ে আসলে অনেক রকম সমালোচনা হচ্ছে যে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন দলের বিরুদ্ধে কথা বলতেছেন, এক দল খেয়েছে আরেক দল খাবে। এই জাতীয় বক্তব্য জামাতের বক্তাদের এখন এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তারা যদি ইসলামিক রাজনীতি কি জিনিস, ইসলামিক আইনগুলো কি জিনিস, এবং বর্তমান আইন আর ইসলামিক আইনগুলোর মধ্যে পার্থক্যগুলো কি, এবং ইসলামিক শাসন ব্যবস্থা যখন ছিল, হযরত ওমরের আমলে মানুষ কিরকম ছিল, হযরত ওসমানের আমলে মানুষ কিরকম ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মানুষ কিরকম ছিল, এবং তখন সাধারণ মানুষ কি কি সুবিধাগুলো পেয়েছিল, এই জিনিসগুলো তারা বেশি বেশি প্রচার করতে হবে, এবং এই জায়গায় তাদের বক্তব্যগুলো নিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ রাজনৈতিক নেতাদের বক্তব্য যতটুকু শোনে তার চাইতে বেশি তাদের বক্তব্য শোনে। অতএব ওয়াজ করার বা বক্তব্য দেওয়ার সিস্টেমটাকে তাদের অবশ্যই পাল্টাতে হবে। জামাতের যেসব জনপ্রিয় বক্তারা রয়েছেন এদেরকে প্রত্যেকটা আসন ভিত্তিকভাবে তাদেরকে আসলে মাঠে নামাতে হবে এবং ওয়াজ করার সিস্টেম তৈরি করতে হবে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে। যেসব জনপ্রিয় বক্তারা রয়েছে, মুফতি আমির হামজা সহ জামাতের যেই জনপ্রিয় বক্তারা রয়েছে এদেরকে প্রত্যেকটা অঞ্চলে ছেড়ে দিতে হবে। আর তারা এখন একই জায়গায় বিভিন্ন জায়গায় শুধুমাত্র ওয়াজ করলে হবে না, তারা অঞ্চল ভিত্তিকভাবে ওয়াজ করতে হবে, এবং সেখানে ইসলামিক রাজনীতি এবং ইসলামী শাসনের সুফলগুলো তারা একদম সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আর এইসব মাহফিলগুলোতে আসলে জামাতের নেতাকর্মীরা যদি সাধারণ মানুষকে নিয়ে যেতে পারে এবং তারা যদি ইসলামিক শাসনের প্রতি যাতে আকৃষ্ট হয় সেই হিসাবে সেই কৌশলে তাদেরকে বক্তব্য উপস্থাপন করতে হবে। সম্মানিত দর্শক, আমার এই ভিডিওটা আসলে কতটুকু যুক্তিসম্মত এবং আমার এই আলোচনাটা
কতটুকু যুক্তিসম্মত কমেন্টসে জানাবেন। আর যারা ইসলামিক দল করেন বা ইসলামিক রাজনীতি করেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।